ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে বাংলাদেশের। আর এই কারণে বেশ আতঙ্কে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটির গোয়েন্দারা পাকিস্তান বাংলাদেশের উন্নত সম্পর্ককে তাদের দেশের জন্য হুমকি হিসেবে দেখছে। কিন্তু এই দুই দেশের সম্পর্ক উন্নত হলে ভারতের পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, মার্কিন কিছু পণ্যের উপর নয়াদিল্লি যে উচ্চ শুল্ক আরোপ করেছে এর জবাবে তিনিও দেশটির পণ্যের উপর সমান শুল্ক আরোপ করবেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত 17 ডিসেম্বর ফ্লোরিডার পাম বিচে নিজ বাসভবন মা ডে লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুমকি দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে দুদেশের সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। বন্ধুরা, ধেয়ে আসছে পাকিস্তানের যুদ্ধবিমান। পাকিস্তান যত শক্তিশালী হচ্ছে ততই কোণঠাসা হচ্ছে ভারত। পাকিস্তান এবং চায়নার যুদ্ধবিমান এখন দক্ষিণ এশিয়ায় ছড়াছড়ি। এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনছে। পাকিস্তান তাদের সামরিক শক্তির ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে, আর এতে পাকিস্তানকে সহযোগিতা করছে চীন। পাকিস্তান এবং চীনের এই অঘোষিত সামরিক জোট ব্যাপক চিন্তায় ফেলেছে ভারতকে। আর পাকিস্তান এবং চীনের তৈরি JF-17 যুদ্ধবিমান ভারতের কলিজা কাঁপিয়ে দিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভূরাজনৈতিক উত্তেজনা রয়েছে। পাকিস্তান ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনায় যোগ হয়েছে বাংলাদেশের নাম। পাশে থাকা মিয়ানমার এবং ভারতের তুলনায় সামরিক শক্তির সক্ষমতা বাড়াতে অতি তৎপর হয়ে উঠেছে ঢাকা। আর এর সূত্র ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে জোর দিয়ে মোদির যে প্রেমিক, সেই প্রেমিককে বাংলাদেশ থেকে এত জোরে দৌড় দিয়ে ভারতে মোদির কোলে যেতে হবে, এটা কিন্তু ইন্ডিয়ান যে সেই রও বুঝতে পারেনি। এখন ইন্ডিয়ান যে এই রয়ের খুব মাথা খারাপ হয়ে গেছে এবং মোদিরও খুব মাথা খারাপ হয়ে গেছে। এই কারণে হয়েছে যে রাজনীতিবিদদের ফাঁসি দিলাম বিনা অপরাধে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে মনোবল দুর্বল করলাম, তাদেরকে হত্যা করলাম। বিনা অপরাধে বিডিআর নাম মুছে দিয়ে তাদেরকে হত্যা করে কারাগারে নিক্ষেপ করে তবুও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারলাম না। তাদের রাজ্য হারার যেই বেদনা, রাজ্যের যে মুখ্যমন্ত্রীর পরাজয়ের যেই বেদনা, এই বেদনায় আজকে মোদি সরকার অসুস্থ হয়েছেন। যার কারণে মোদি সরকারের সন্ডাবন্ডা গুন্ডা বাহিনী দিয়ে বাংলাদেশকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করছেন, ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যে 3 মিশন নিয়ে বাংলাদেশে গত 17 বছর চষে বেরিয়েছেন, বাংলাদেশের মানুষ সকল কিছু উপেক্ষা করে আপনাদের আগ্রাসনকে তাড়িয়ে বাংলাদেশ শক্তিশালী হয়েছে এবং বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ ভারতের আগ্রাসন, পাকিস্তানের আগ্রাসন এবং বহির্বিশ্বের কোনো আগ্রাসনকেই মেনে নেবে না। আগে আমরা শুনতাম যে ভারতের চারপাশে, বাংলাদেশের চারপাশে ভারত, কিন্তু নতুন প্রজন্ম ছাত্র জনতার আন্দোলনের পরে আমরা সাহস করে বুঝতে পারছি যে ভারতের চারপাশে আমরা, একদিকে চায়না, একদিকে পাকিস্তান, একদিকে আমরা। কাজেই আমরা পাকিস্তান এবং চায়না, ভারতের অপকর্মের বিরুদ্ধে কিভাবে রুখতে হয় সেটা আমরা জানি। সর্বশেষ আমি যে কথাটি বলে শেষ করব, গতকালকে আপনি জানেন যে আমাদের সাগর সীমানায় মধ্যে এসে আমাদের জেলে এবং আমাদের ট্রলারকে তারা 48 জন জেলেদেরকে তারা গ্রেপ্তার করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এমনও দেখেছিলাম এই ভারতের এই মাছ ধরার নামে বাংলাদেশের সাগর সীমানার মধ্যে ঢুকে হাজার হাজার কোটি টাকার মাছ তারা চুরি করে নিয়ে গেছে। আজকে সেই ভারত আমার বাংলাদেশের জেলেদেরকে গ্রেপ্তার করছে। কত বড় দুঃসাহসিকতা দেখিয়েছেন, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তবে ভারতের সরকারে যারা আছেন, ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ভারতে যেই কসাই মোদি রাষ্ট্র ক্ষমতা আছে
তার সঙ্গে আমাদের বোঝাপড়া আছে। আমরা আজকেও ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম যে কালকে বোল্ড রেজাল্ট দিয়ে ভারতের মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোথাও দেখেছেন কোনো মন্দির ভেঙে দেওয়া হয়েছে? বাংলাদেশে কোথাও দেখেছেন কোনো মন্দির ভেঙে সেখানে মসজিদ করা হয়েছে? কিন্তু আমরা ভারতে দেখলাম বাবরি মসজিদ থেকে শুরু করে অগণতি মসজিদ ভেঙে তারা মন্দির করেছে। আজকে ইকরা ভারতের পার্লামেন্টে তিনি বক্তব্য দিয়েছেন, ইকরা চৌধুরী তিনি বলেছেন যে মোদী সরকার যেটা করছেন যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার, সেই অপপ্রচার হলো ভারতের মুসলমানদের উপরে একটি নির্মম অত্যাচার করার জন্য তিনি আন্তর্জাতিক মহলে এটি কি অপপ্রচার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আন্তর্জাতিক একটি সমর্থন তিনি নেওয়ার চেষ্টা করছেন। আমি ইকরাকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের মানুষের প্রতি উনি যেই সত্য কথাটা বলেছেন। ভারতের মিডিয়া যারা আছেন তাদেরকে বলতে চাই, সত্য প্রকাশ করুন। বাংলাদেশে কখনো কোনো মন্দিরে হামলা করা হয়নি এবং বাংলাদেশের মুসলমানরা টুপি পরে মসজিদ থেকে বেরিয়ে মন্দিরকে নিরাপদ রেখেছেন। ভারতে কোথাও কোনো অঙ্গরাজ্যে আপনি দেখেছেন কি যে মন্দির থেকে পূজা করে মসজিদকে নিরাপত্তা দেওয়া হয়? সেটা দেওয়া হয়নি। আমরা লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্য দেখেছি যে মোদীকে বলেছেন যে আপনি যেখানেই যান সেখানে ধর্মে ধর্মে ঝামেলা বাঁধান। তার মানে এই কসাই মোদী যতদিন ভারতের রাষ্ট্র ক্ষমতায় থাকবে ভারতের মানচিত্র অনিরাপদ থাকবে, ভারতের মুসলমানরা অনিরাপদ থাকবে, ভারতের সকল ধর্মের মানুষ অনিরাপদ থাকবে, বাংলাদেশ অনিরাপদ। দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করেছে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ চীন। প্রতিবেশী সকল দেশ যখন ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই আঞ্চলিক দেশগুলোর সাথে জোট বেঁধে চলছে শি জিনপিং এর দেশটি। সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহড়া করেছে চায়না। এছাড়া আকাশে আধিপত্য ধরে রাখতে চীনের সাথে পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে JF-17 যুদ্ধবিমান। এটি হচ্ছে একটি মাল্টিরোল যুদ্ধবিমান যার সম্পূর্ণ নাম হচ্ছে JF-17 থান্ডার যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান এখন বিস্ময় দেখাচ্ছে। সিঙ্গেল ইঞ্জিন এবং হালকা ওজন হওয়ার কারণে এটি যুদ্ধক্ষেত্রে বহুমুখীভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারে। 2007 সালে প্রথমবারের মতো পাকিস্তান ডেলিভারি পায় এই বিমানটি। ব্যয় সাশ্রয়ী, ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিকভাবে কার্যকর ক্ষমতার জন্য সীমিত আকারে এর উৎপাদন শুরু করে পাকিস্তান। কার্যকারিতায় এই যুদ্ধবিমান আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমানের কাছাকাছি। মিয়ানমার, নাইজেরিয়া, ইরাকের মতো দেশগুলি পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান ক্রয় করেছে। F-17 যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তানের সাথে চুক্তি করেছে আজারবাইজান। এই বিমানটি কিনতে আগ্রহী মালয়েশিয়া এবং সৌদি আরব। এছাড়া আরও বেশ কয়েকটি দেশ পাকিস্তানকে এই যুদ্ধবিমানের অর্ডার দিয়ে রেখেছে। এমনকি বাংলাদেশের সাথে এই নিয়ে চুক্তি হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না বাংলাদেশ পাকিস্তানের সাথে চুক্তি করছে F-17 যুদ্ধবিমান ক্রয় করার জন্য, আর এটি অনেক গোপনীয় একটি তথ্য। তবে এই সুখবরটি আপনাদেরকে দিতে চাইলাম। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কতটি এই মডেলের যুদ্ধবিমান কিনছে চলুন জেনে আসি। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত প্রতিনিয়ত তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করছে। তারা প্রতিনিয়ত নতুন নতুন যুদ্ধবিমান ক্রয় করছে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের বিমান বাহিনীকে একটাও নতুন যুদ্ধবিমান ক্রয় করতে দেয়নি। কিন্তু বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান থেকে 40টি JF-17 যুদ্ধবিমান ক্রয় করছে। সম্প্রতি এই নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনী। এই চুক্তি অনুযায়ী পাকিস্তান 40টি JF-17 মাল্টিরোল ফাইটার যুদ্ধবিমান বাংলাদেশকে অতি দ্রুতই সরবরাহ করবে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি JF-17 যুদ্ধবিমান পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি যুদ্ধবিমান। এটি মাল্টিরোল স্টেলথ ফাইটার যুদ্ধবিমান। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই বিমানগুলো দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশের নতুন সরকার। পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান ক্রয়ের জন্য প্রায় $800 মিলিয়ন বরাদ্দ রেখেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানের লাইসেন্স ক্রয় করে এটি বাংলাদেশে প্রস্তুত করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। তাছাড়া বাংলাদেশকে এই ধরনের যুদ্ধবিমান তৈরিতে কারিগরি সহায়তা দিবে পাকিস্তান বিমান বাহিনী। তাছাড়া বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে পাকিস্তান এয়ারফোর্স। মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান। এর আগে 2017 সালে পাকিস্তানের সেনা
সেনাবাহিনী তাদের তৈরি JF-17 যুদ্ধবিমান ক্রয় করার প্রস্তাব দিয়েছিল। তবে শেখ হাসিনা সরকার ভারতের চাপে পাকিস্তানের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ যদি সে সময় পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণ করত, তাহলে আজকে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকত আধুনিক সব ফাইটার জেট প্লেন। বাংলাদেশ পাকিস্তানের দেওয়া সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে পাকিস্তান একই প্রস্তাব মিয়ানমারকে দেয়। সে সময় মিয়ানমার সেনাবাহিনী পাকিস্তান থেকে 21টি JF-17 যুদ্ধবিমান অর্ডার করে। পরবর্তীতে 2023 সালে পাকিস্তান এই মডেলের 13টি যুদ্ধবিমান মিয়ানমারকে ডেলিভার করে। শুধুমাত্র শেখ হাসিনার অতিরিক্ত ভারত প্রীতির কারণে সে সময় JF-17 যুদ্ধবিমান ক্রয় করার বিশাল সুযোগ বাংলাদেশ হাতছাড়া করে ফেলেছিল, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী ভারত ও মিয়ানমার থেকে কয়েক গুণ বেশি পিছিয়ে পড়ে। অন্যদিকে ভারত শেখ হাসিনাকে চাপ দিতে থাকে ভারতের তেজাস যুদ্ধবিমান ক্রয় করার জন্য। তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যরা ভারতের নিম্নমানের এই যুদ্ধবিমান ক্রয় করার জন্য কোনোভাবে রাজি হয় না, যার কারণে শেখ হাসিনা সরকার ভারত থেকে এই যুদ্ধবিমান ক্রয় করার জন্য সাহস দেখাতে পারেনি। শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আবারও পাকিস্তান থেকে JF-17 যুদ্ধবিমান অর্ডার করেছে। যেহেতু বাংলাদেশ প্রস্তাব করেছে, তাই পাকিস্তান আবারও 40টি JF-17 অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশকে ডেলিভার করতে রাজি হয়েছে। পাকিস্তান থেকে কেনা এসব প্রতিটি ফাইটার জেটের দাম $15 থেকে $20 মিলিয়ন। বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্র হয়ে উঠেছে পাকিস্তান। বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান হতে পারে বাংলাদেশের বিশ্বাসযোগ্য মিত্র। শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশকে সামরিক দিক থেকে পিছিয়ে রাখতে সব ধরনের অপচেষ্টা করেছিল, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের বিমান বাহিনীর তুলনায় অনেক বেশি পিছিয়ে পড়েছিল। তবে বাংলাদেশের নতুন সরকার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য মনোযোগী হয়ে উঠেছে। আর এটার প্রমাণ হচ্ছে পাকিস্তান থেকে 40টি JF-17 যুদ্ধবিমান অর্ডার করা। কিন্তু প্রশ্নটি হচ্ছে, পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান ক্রয় করে বাংলাদেশ কতটা লাভবান হবে? আসলে কি JF-17 যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে? বন্ধুরা, JF-17 যুদ্ধবিমানকে পাকিস্তানের বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয়। পাকিস্তান বিমান বাহিনীর কাছে প্রায় 300টি JF-17 যুদ্ধবিমান রয়েছে। 2019 সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনী JF-17 যুদ্ধবিমান দিয়ে ভারতের 2টি MiG-29কে ধ্বংস করে। এরপর থেকে বিশ্ববাজারে পাকিস্তানের এই যুদ্ধবিমানটির ব্যাপক